সুপ্রিয় নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থী, মোহাম্মদ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঢাকা বোর্ড 2020 সালের সমাধান নিয়ে আসলাম। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং সমাধান করার চেষ্টা করবে। আমি বিস্তারিত আলোচনা করছি, তবুও কিছু আলোচনা তোমাদের পূর্ব জ্ঞানের উপর নির্ভর করে করতে হবে। যাই হোক, আমরা দেখি কিভাবে সমাধান করতে হয়। আমি মোহাম্মদ মান্নান মিয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার, বারিদা সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, মাগুরা। দেখো, প্রথমে আছে এ নাম্বার। তোমরা অবশ্যই জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 10টি থাকে এবং 10টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে যেসব বিষয়গুলো ট্রান্সফরমেশন করতে হবে তা হলো অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, ডিগ্রি 3 প্রকার, ভয়েস 2 প্রকার। এগুলো পরিবর্তন করতে হয়। তা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখানে কম্পাউন্ড করতে বলছে, অবশ্যই এই সেন্টেন্সটা হয় সিম্পল অথবা কমপ্লেক্সে থাকবে। তা আমরা দেখি এই সেন্টেন্সটা আছে সিম্পলে, করতে হবে কম্পাউন্ড। সর্বপ্রথম কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখো, 2 বা ততোধিক ক্লজ থাকে। প্রতিটা ক্লজ প্রিন্সিপাল বা স্বাধীন, অর্থাৎ এই ক্লজগুলো আলাদা করলে অর্থের বিকৃতি হবে না, একটা স্বাধীন অর্থ প্রকাশ পাবে। ক্লজগুলো কোঅর্ডিনেটিং, কনজাংশন, অ্যান্ড অর বাট, আরও অনেক কিছু আছে, সেগুলো দ্বারা যুক্ত থাকে। এখন যে সেন্টেন্সটি দেওয়া আছে তা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে। এখানে দেখা যাচ্ছে ওয়াজ, একটি মাত্র ভার্ব। আর নেম, এখানে একটি মাত্র ভার্ব বলতে ফাইনাইট ভার্বকে বোঝায়, আর নেম নন ফাইনাইট ভার্ব। তা কম্পাউন্ড করতে হলে আমাদের এই সেন্টেন্সটি 2টা ভার্ব তৈরি করতে হবে। ওয়াজ একটি ভার্ব দেওয়া আছে এবং নেমকে আলাদা একটা ভার্ব তৈরি করতে হবে, এবং এই সেন্টেন্সটাই কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব আমরা। তো ফলাফল কি হবে? এই নেম এর আগে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা বসাই, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল। এখন যে রিলেটিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করব, এখানে অ্যান্ড ব্যবহার করব, রিলেটিভ প্রোনাউন না, অ্যান্ড ব্যবহার করব, এবং পরবর্তী সেন্টেন্সে এই নেম এর পরে আরেকটি ভার্ব ব্যবহার করে আমরা সেন্টেন্সটা শেষ করব। তাহলে কি হতে দাঁড়ায়? দেয়ার ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল and her name was Tarin. Once upon a time
there was a little girl and her name was তারিন। এখানে দুইটি ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ভার্ব, was প্রথম অংশ was এবং দ্বিতীয় অংশ was, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা and ব্যবহার করছি। এবার আমরা যাই বি নম্বরে। Though she was a nice little girl, she was not an ordinary child. সিম্পল করতে বলছে। তা সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি সেগুলো একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখানে ফাইনাইট ভার্ব দুইটি, was এবং দ্বিতীয় অংশ was। একটা ফাইনাইট ভার্ব was এবং was। যে কোনো একটা ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্বে রূপান্তর করব অথবা তুলে দেব। এখানে সিম্পল সেন্টেন্স করতে বলছে। সিম্পল সেন্টেন্সের যে তিনটি বৈশিষ্ট্য সেগুলো হলো একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। উপরের সেন্টেন্সে আমরা দেখছি দুইটা সাবজেক্ট she, একটা সাবজেক্ট আমরা তুলে দেব। আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে দো দ্বারা যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্য তা হলো দুইটা ক্লজ এবং একটা স্বাধীন এবং আরেকটি সাবঅর্ডিনেট। এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে। এখানে দো সাবঅর্ডিনেট কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকলে সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অফ, এবং পরবর্তী যেহেতু অফ প্রিপোজিশন এরপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যোগ হবে। এখানে দো শি ওয়াজ, দো এর পরিবর্তে আমরা ইন স্পাইট অফ শি সাবজেক্টটি তুলে দেব এবং ওয়াজ এর সাথে আইএনজি যোগ করব। তোমরা জানো এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার এর সাথে আইএনজি যোগ করলে বিইং হয়, কারণ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর উৎপত্তি বি থেকে। অতএব ওয়াজ বিইং হবে। তাহলে আমাদের ফলাফল কি দাঁড়াবে? ফলাফল আমরা দো এর পরিবর্তে ইন স্পাইট অফ বিইং, তারপরে এ নাইস লিটল গার্ল থাকবে, শি এবং পরবর্তী অংশ একইভাবে থাকবে, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। তাহলে আমরা দেখি ইন স্পাইট অফ দো এর পরিবর্তে ওয়াজ এর পরিবর্তে বিইং, এ নাইস লিটল গার্ল, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। এখানে আর পরিবর্তন হয়নি, শুধু দো এর পরিবর্তে ইন স্পাইট অফ, মনে রাখবে এটা, দো এর পরিবর্তে ইন স্পাইট অফ এবং ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর সাথে আইএনজি যোগ করলে সেটা হবে বিইং। এই বিইংটা নন ফাইনাইট ভার্ব এবং ওয়াজটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখানে একটি মাত্র সাবজেক্ট, সেই সাবজেক্টটি শি, একটি মাত্র ফাইনাইট ভার্ব সেটা ওয়াজ, এবং অন্য ফাইনাইট ভার্ব ওয়াজ সেটা দেওয়া আছে। এভাবে আমরা সিম্পল করব। এবার পরবর্তী স্ট্রাকচার। পরবর্তী শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, ইন্টারোগেটিভ করতে বলছে। তা অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সেন্টেন্সটি দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, পড়তে হবে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখব
যে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, যেমন am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে তা আগে আনবো। আর সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ রূপে থাকে তাহলে নেগেটিভ এবং নেগেটিভ রূপে থাকলে অ্যাফার্মেটিভ রূপ হবে। এবং তোমরা অবশ্যই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব এর ভিতর দেখতে পাচ্ছি না। যখন দেখতে পাচ্ছি না তাহলে আমরা কি করব, কোন টেন্সে আছে। আমরা সাধারণত জানি টেন্সের সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট এবং সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ডন্ট অথবা ডাজেন্ট, ডন্ট অথবা ডাজেন্ট। ডন্ট কখন বসবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজেন্ট হবে এবং অন্যান্য ক্ষেত্রে ডন্ট হবে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিডেন্ট কে সেন্টেন্সের প্রথমে বসিয়ে এবং মূল ভার্বটিকে প্রেজেন্ট ভার্ব এ পরিবর্তন করে ইন্টিগ্রেটিভ করতে হয়। তাহলে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে আমরা ডিডেন্ট আগে আনবো। এবং ডিডেন্ট নট কেন যুক্ত হলো, she passed her time in reading and writing, এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে তাই এখানে নট যুক্ত হবে। যদি নেগেটিভ সেন্সে থাকতো তাহলে নট যুক্ত হতো না। যাই হোক, আমাদের এটা ফলাফল কি দাঁড়াবে, ডিডেন্ট শি, এখানে পাস্ট দ্বিতীয় রূপ আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এখানে প্রথম রূপ হবে তাহলে ইডি বাদ দেব, ইডি বাদ দিয়ে বাকি অংশ যেভাবে আছে এইভাবে এভাবেই লিখতে হবে এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে ফলাফল কি, ডিডেন্ট শি পাস হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। এখানে দেখো ডিড, ডু, ডিড এবং ডাজ যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব এর পরে ভার্বের প্রথম রূপ হয় অর্থাৎ বেস ফর্ম হয়। কি বললাম, ডু, ডাজ, ডিড এবং যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই এই প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাস্ট ইন্ডিপেন্ডেন্সে ডিডেন্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ সম্পূর্ণ লিখে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যাই হোক, পরবর্তী আইটেম, হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এখানে নেগেটিভ করতে বলছে, আছে কি তাহলে অ্যাফার্মেটিভ। নেগেটিভ করতে হলে অবশ্যই একটা নেগেটিভ সেন্স নট ব্যবহার করতে হবে এবং নটটি ব্যবহার হবে একটি অক্সিলিয়ারি ভার্বের পর। যেহেতু এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ডু নট, ডাজ নট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড নটকে সাবজেক্ট এর পরে বসিয়ে এবং মূল ভার্বটিকে প্রেজেন্ট ফর্ম এ রূপান্তর করে এবং অ্যাপারেন্ট ওয়ার্ডটির বিপরীত শব্দ অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ আমরা বসিয়ে নেগেটিভ করব। তাহলে এখানে অ্যাডজেক্টিভ নেই তাহলে আমরা লাইক এই ভার্বটার বিপরীত শব্দ ডিসলাইকটি ব্যবহার করব। আবার একটা জিনিস খেয়াল করো, ভেরি, যদি ভেরি থাকে তাহলে আমাদের ভেরি এর পরিবর্তে ভেরিটা তুলে দিয়ে
সেন্টেন্সের শেষে অ্যাট অল ব্যবহার করতে হবে। এছাড়াও আরও কিছু নিয়ম আছে, যেমন ভেরি, নট, এডিটল ব্যবহার করার নিয়ম আছে। যাই হোক, আমরা এখানে অ্যাট অল ব্যবহার করব। তাহলে এখানে কোন টেন্সে আছে সেন্টেন্সটি? হার প্যারেন্টস লাইক হার ভেরি মাচ। তাহলে এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যেহেতু আছে, তাহলে হার প্যারেন্টস এর পরে ডিড নট, আর লাইক এর বিপরীত শব্দ ডিসলাইক। ডিসলাইকড হবে না, কারণ ডু, ডাজ, ডিড এবং মডার্ন অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ডিসলাইক, হার, এরপর হার অ্যাট অল। তাহলে আমাদের ফলাফল হচ্ছে আর প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার অ্যাট অল। এরপরে এভরিওয়ান প্রেইজড হার, প্যাসিভ। তো প্যাসিভের প্রধান চারটি নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে প্রধান যে চারটি নিয়ম, এই নিয়ম চারটি প্রথমটি হচ্ছে ভয়েস পরিবর্তন করার সময় সাবজেক্ট ও অবজেক্ট এই স্থান পরিবর্তন হয়। তাহলে এখানে এভরিওয়ান সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট। এই এভরিওয়ান এবং হার এই দুটো স্থান পরিবর্তন হবে। এভরিওয়ান শেষে যাবে, হার প্রথমে আসবে। এবার প্যাসিভ ভয়েস এ সবসময় ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। এখন তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল হলে যদি হয়, তাহলে তার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসবে। তার আগে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব বসবে এবং তারপরে পাস্ট পার্টিসিপল প্যারেজড এর পাস্ট পার্টিসিপল বসবে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে সাধারণত বাই বসে, অন্য কিছু বসতে পারে, তবে সাধারণত বাই বসে। সাবজেক্ট ও অবজেক্টের স্থান পরিবর্তনের সময় প্রোনাউন এর রূপে পরিবর্তন হয়। যেমন এখানে আমরা খেয়াল করি যে হার অবজেক্টে আছে, এটাকে যদি আমরা সাবজেক্টে আনি তাহলে শি হবে। তাহলে আই থাকলে অবজেক্টে যে মি, অবজেক্টে মি থাকলে সাবজেক্টে আই, ওই অবজেক্টে যে আস, এবং অবজেক্টে যদি আস থাকে তাহলে সাবজেক্টে এসে উই হবে। হি অবজেক্টে যে হিম হবে, আবার হিম যদি অবজেক্টে থাকে সাবজেক্টে এসে হি হবে। শি অবজেক্টে যে হার হবে, হারকে যদি সাবজেক্টে আনি তাহলে শি হবে। দে অবজেক্টে যে দেম হবে, দেমকে যদি সাবজেক্টে আনি দে হবে। আর ইউ এর পরিবর্তন হবে না, ইউ সাবজেক্টেও ইউ, অবজেক্টেও ইউ। তাহলে আমরা এই সেন্টেন্সটা কি করতে পারি? আমাদের এই সেন্টেন্সটা এবার টেন্স, কোন টেন্স আছে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসে? ওয়াজ বা ওয়্যার। তো প্রথমে আমাদের কাজ হবে অবজেক্টকে সাবজেক্ট করা, হারকে সাবজেক্ট করে শি। আর পাস্ট ইন্ডিপেন্ডেন্সে ভয়েসের কি হবে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসে ভার্ব এর পাস্ট পার্টিসিপলের পূর্বে ওয়াজ অথবা ওয়্যার বসে। আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, রহিম, করিম এর পূর্বে ওয়াজ, এর ক্ষেত্রে ওয়াজ, এবং অন্যান্য ক্ষেত্রে যেমন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন এর ক্ষেত্রে ওয়্যার বসবে। তাহলে আমাদের এখানে ফলাফল কি হবে? হারকে প্রথমে এনে শি, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ ভার্বের তৃতীয় রূপ প্রাইজ, এবং প্রিপোজিশন বাই, তারপরে এভরিওয়ান। শি ওয়াজ প্রাইজড বাই এভরিওয়ান। এরপরে শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, এখানে এক্সক্লেমেটরি করতে বলছে। তো সেন্টেন্স অর্থগত দিক দিয়ে 5 প্রকার, তার মধ্যে একটা এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময়কর
সেন্টেন্স অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা বিস্ময়কর চিহ্ন ব্যবহার করতে হবে। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা বিস্ময়কর ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক চিহ্ন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়কর চিহ্ন ব্যবহার করতে হয়। তো শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এখানে আমরা অ্যাডজেক্টিভ দেখব, অ্যাডজেক্টিভ, অ্যাটেন্টিভ। এর আগে আর্টিকেল আছে কি না এই দুইটা জিনিস আমরা দেখে নেব। এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের যে ধাপগুলো অতিক্রম করতে হবে সেগুলো একটু দেখে নেই। অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান থাকলে হোয়াট দ্বারা সেন্টেন্সটি শুরু করতে হয় এবং অন্যান্য ক্ষেত্রে হাউ দ্বারা সেন্টেন্সটি শুরু করতে হয়। যাই হোক, এখানে আমাদের তাহলে কি হবে, হোয়াট হবে না, এখানে হবে হাউ, কারণ অ্যাটেন্টিভ এই অ্যাডজেক্টিভ এর আগে এ বা অ্যান নাই, তাই হাউ দিয়ে আমরা শুরু করব। এবার অ্যাডজেক্টিভ এর পরে সাবজেক্ট এবং সর্বশেষে ভার্ব অথবা অ্যাডভার্ব বসে ভেরি বা গ্রেট ইত্যাদি উঠে যাবে। তাহলে আমাদের এখানে ভেরি আছে, এই ভেরিটা আর থাকবে না। ফুল স্টপ এর পরিবর্তে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হবে। এবার দেখো স্ট্রাকচার কি, হোয়াট অবলিক হাউ, যদি আর্টিকেল এ অথবা অ্যান থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, আর যদি না থাকে হাউ দিয়ে শুরু হবে। এরপর হোয়াট দিয়ে শুরু হলে এ বা অ্যান আর্টিকেলটি বসবে, হাউ দিয়ে শুরু হলে বসবে না। অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ না লেখেও যে এক্সটেনশনগুলো থাকে সেটা ভার্বে পরেও লেখা যায়। তাহলে আমরা এই সেন্টেন্সটা শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, এই সেন্টেন্সটা আমরা কি করতে পারি? এই সেন্টেন্সটা প্রথমে আসবে হাউ, প্রথমে আসবে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাটেন্টিভ, টু হার স্টাডি বাকি অংশ, সাবজেক্ট শি, ভার্ব ওয়াজ এবং বিস্ময়কর চিহ্ন। তাহলে দেখো হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি শি ওয়াজ। হাউ আসলে কেন? আর্টিকেল এ বা অ্যান নাই। যদি অ্যাডজেক্টিভ আগে আর্টিকেল এ বা অ্যান থাকতো তাহলে এখানে হোয়াট দিয়ে আমরা শুরু করতাম এবং তারপরে ওই আর্টিকেল এ অথবা অ্যান নিয়ম অনুসারে বসতো। তারপর অ্যাডজেক্টিভের থেকে বাকি অংশ লিখে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত লিখে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতাম। যাই হোক, এরপরে আমরা দেখি শি অলসো হেল্পড হার মাদার ইন দ্য ফ্রি টাইম। কমপ্লেক্স করতে বলছে, শি অলসো হেল্প হার মাদার ইন দ্য ফ্রি টাইম, একটা সময় উল্লেখ করছে। কমপ্লেক্স সেন্টেন্সের যে তিনটি বৈশিষ্ট্য তা আমরা দেখে নিই। তার দুই বা ততোধিক ক্লজ থাকে, আর খণ্ডবাক্য দুইটা, কমপক্ষে দুইটা থাকবে, তার বেশিও থাকতে পারে। একটি মাত্র মেইন ক্লজ এবং থাকে এবং অন্যটি সাবঅর্ডিনেট। অন্যটি মানে অন্য যতগুলো ক্লজ থাকবে সবই ক্লজ থাকবে, সবই সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ পরাধীন ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে। এখন আমরা সাবঅর্ডিনেট কনজাংশন কি, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো জেনে নিতে হবে। যাই হোক, এখানে সাবঅর্ডিনেট কনজাংশন কিন্তু বাক্যের অর্থের উপর নির্ভর করে। ইন দ্য ফ্রি টাইম, এখানে ইন দ্য ফ্রি টাইম মানে সময় বোঝাচ্ছে। তাহলে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন এর তালিকাটা একটু দেখে নিই।
দেখো সাবঅর্ডিনেট কনজাংশনের তালিকা টিল, আনটিল, বিফোর, আফটার, হোয়েন। এখানে যেহেতু ইন দ্য ফ্রি টাইম তাহলে হোয়েন ব্যবহার করবো আমরা। হোয়াইল, হোয়েন, while, as, because, since, that, so that, so dot dot that এখানে adjective বসতে পারে in order that, least, if, unless, whether, or, provided, provided that, providing that, then, as এখানে adjective বসতে পারে as, adjective as, so, adjective as, though, although, as, however, who, whom, whose, which, that, what, where, how, what। এখানে who, whom, whose, which, that, what, where এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক আমাদের এখানে কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে হোয়েন ব্যবহার করতে হবে। তো she also help her mother, she also help her mother, when she, এখন একটা ভার্ব আমরা ব্যবহার করব। কি ভার্বটা আমাদের তৈরি করতে হবে? এখানে একটি মাত্র ভার্ব আছে হেল্প, আরেকটা ভার্ব আমাদের তৈরি করতে হবে। যখন সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হলো তখন অবশ্যই দুইটা ভার্ব থাকতে হবে। she also helped her mother when, যখন সে সময় পায়, when she had অথবা got এই ভার্বটা আমরা ব্যবহার করব যখন সে সময় পায়। তাহলে কি হবে? she also helped her mother when she had got free time। তাহলে আমরা এই হ্যাড অথবা গট এই ভার্বটা আমরা অতিরিক্ত যুক্ত করলাম। আমাদের এইভাবে কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব তৈরি করতে হবে এবং যুক্ত করতে হবে। এখানে দুইটা কমপ্লেক্স সেন্টেন্সে যে বৈশিষ্ট্য, সেখানে দুইটা ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা হচ্ছে আমরা এখানে হেল্প ব্যবহার করলাম, এখানে হ্যাড অথবা গট ব্যবহার করলাম। কারণ কি? এখানে হেল্প হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, গট গট অথবা হ্যাড এটাও পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হিসেবে ব্যবহৃত হবে। আর কনজাংশন হিসেবে when ব্যবহার করলাম। যাই হোক she also helped her mother when she had অথবা got free time। এরপরে she never told a lie ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার সময় আমরা জানি যে অক্সিলারি ভার্ব আগে আনতে হবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডু অথবা ডাজ এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডিড ব্যবহার করতে হবে। এখানে দেখো নেগেটিভ সেন্সে নেভার আছে ইন্টারোগেটিভ, তাহলে আমরা ইন্টারোগেটিভ থেকে যখন ইন্টারোগেটিভ করব যখন এই নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ সেন্স, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ সেন্স, তাহলে নেভারকে আমরা পরিবর্তন করে এবার ব্যবহার করব। যাই হোক তাহলে আমাদের কি হবে? নেভার, নাথিং, নো যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় নেভারের পরিবর্তে এবার, নাথিং এর পরিবর্তে এনিথিং এবং নো এর পরিবর্তে এনি ব্যবহার করতে হয়। তাহলে ফলাফল কি দাঁড়াবে? ইন্টারোগেটিভে অবশ্যই আগে অক্সিলারি ভার্ব আসবে ডিড, ডিডেন্ট আসলো না, কেননা এখানে নেভার নেগেটিভ সেন্স আছে, নেগেটিভ সেন্স থেকে ডিডেন্ট হলে নেগেটিভ সেন্সই থাকলো, কিন্তু নেগেটিভ সেন্স হবে না, এখানে অ্যাফার্মেটিভ সেন্স হবে। তাই ডিড, কেন ডিড আসলো? টোল্ড, টোল্ড পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, টোল্ড এর পরিবর্তে, তো টোল্ড এর কারণে এখানে ডিড আসলো। তারপর সাবজেক্ট নেভার এর পরিবর্তে এবার, নেভার এর পরিবর্তে এবার। আর তোমরা তো জানোই ডিড এর পরে ভার্বের প্রথম রূপ হয় ডু, ডাজ, ডিড এবং মডাল অক্সিলারি ভার্বের পরে
ভার্বের বেস ফর্ম হয়, তাই টোল্ড থেকে টেল, এ লাই, আর শেষে এই প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই দিতে হবে। এবার পরবর্তী ধাপ, she was one of the most intelligent girl in the school। এখানে আমরা খেয়াল করি যে এখানে one of the এখানে অ্যাডজেক্টিভের আগে দা অথবা one of the। আবার দেখো মোস্ট ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এর তিনটা ডিগ্রি হচ্ছে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে এটা আমরা আমাদের আছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমাদের এটা আছে সুপারলেটিভ ডিগ্রি, করতে হবে পজিটিভ ডিগ্রি। তা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়মটা দেখে নিই। অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ ভার্ব প্লাস সো অথবা অ্যাস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট, অর্থাৎ প্রথম যে নাউন বা প্রোনাউন থাকে এইভাবে পজিটিভ করতে হয়। তাহলে এই সেন্টেন্সটা আমাদের পজিটিভ হবে কিভাবে? প্রথমে আমরা ভেরি ফিউ বসাবো, এবার অ্যাডজেক্টিভ হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট এর পরের অংশ, the most intelligent এর পরের অংশ হচ্ছে গার্ল ইন দা স্কুল, এই অংশ বসাবো। তাহলে আমাদের হবে কি ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল। এরপর কি বসাবো? ভার্ব, কিন্তু এখানে ভার্ব আছে ওয়াজ, পাস্ট ইন্ডিপেন্ডেন্স আছে, আমরা এখানে ওয়াজ বসাবো না, টেন্স ঠিক রাখতে হবে, কিন্তু এখানে আমাদের ওয়্যার বসাতে হবে। কেননা গার্লস প্লুরাল নাম্বার এর পরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সে ওয়্যার বসে, তাহলে আমরা এখানে ওয়্যার বসাবো। এরপর কি বসাবো? সো অথবা অ্যাস। আচ্ছা, আমরা অ্যাস বসাই প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, মোস্ট ইন্টেলিজেন্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট। তোমরা জানো যে ইন্টেলিজেন্ট এর কম্পারেটিভ রূপ হচ্ছে মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ রূপ হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে আমাদের এখানে মোস্ট ইন্টেলিজেন্ট হবে, মোস্ট ইন্টেলিজেন্টের পরিবর্তে শুধুমাত্র ইন্টেলিজেন্ট হবে। এবং এরপরে আবার অ্যাস, সর্বশেষে সাবজেক্ট বলতে প্রথম যে নাউন বা প্রোনাউন ছিল সেটিকে আনতে হবে। তো প্রথমে নাউন বা প্রোনাউন হিসেবে শি ছিল, তাহলে সেটাকে আমরা আনবো, শি আনবো, কিন্তু ভয়েস চেঞ্জের সময় কিন্তু শি পরিবর্তন হয়ে অবজেক্টে যে হার হয়, কিন্তু এখানে পরিবর্তন হবে না, এখানে শি থাকবে। তাহলে কি হচ্ছে ফলাফল? very few girls in the school were so intelligent as she। এবার she worked hard to shine in life, এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। টু শাইন উদ্দেশ্য হচ্ছে কি? যে জীবনে উন্নতি করার জন্য, জীবনে উন্নতি করতে। এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। সেন্টেন্সটা আছে কি? সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্সে, কারণ একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর এখানে টু শাইন এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভের মধ্যে। টু প্লাস ভার্বের প্রথম রূপ থাকলে সেটা ইনফিনিটিভের মধ্যে বা ইনফিনিটিভের আওতায় আসে। তাহলে একটা উদ্দেশ্য, তো উদ্দেশ্যমূলক সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হবে? উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সের মধ্যস্থিত টু এর পরিবর্তে সো দ্যাট বসে এবং টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকে। তাহলে আমাদের এই টু এর আগের অংশ যা আছে তাই বসাবো। শি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এই টু এর পরিবর্তে সো দ্যাট হবে। সো দ্যাট এর পর প্রণয় সাবজেক্ট এর প্রোনাউন, তাহলে এখানে প্রোনাউন আছে, শি হচ্ছে একটা প্রোনাউন, তাহলে আমরা এই সো দ্যাট টু এর পরিবর্তে সো দ্যাট এবং তারপরে শি বসাবো।
টেন্স অনুসারে মে, ক্যান, মাইট, কুড বসে। টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে, তো মে অথবা ক্যান বসবে। আর পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকলে মাইট অথবা কুড বসবে। তাহলে এখানে আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে? মাইট অথবা কুড। তাহলে আমরা এখানে কুড ব্যবহার করব। তাহলে কি বলছে হলো? টু এর পরিবর্তে সো দ্যাট, শি, কুড, তারপর ভার্ব থেকে শুরু করে বাকি অংশ শাইন ইন লাইফ। তো ফলাফল কি হলো? শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড অথবা মাইট শাইন ইন লাইফ। আজকের মতো ধন্যবাদ। ভালো থেকো সবাই। এই করোনাকালীন সময়ে সবাই বাড়িতে অবস্থান করবে এবং নিজেদের মতো বিভিন্ন জায়গায় অনলাইন ক্লাস চলছে, যে অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে মনোযোগ সহকারে। আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর ধারাবাহিকভাবে দিয়ে যাব। তোমরা আমার চ্যানেলটি দেখবে এবং মোহাম্মদ অনলাইন ক্লাসের দিকে খেয়াল রাখবে। সেখানে বিভিন্ন ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, তোমরা সেগুলো ভিডিওগুলো পজ করে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস উপভোগ করার জন্য।